নমস্কার, আমি পিয়ালি। প্রেসক্রিপশনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় বলে যে কেশেই সৌন্দর্য, কিন্তু আমি বলি না, কেশ এবং দন্ত দুটোকেই যদি আমরা সুন্দরভাবে পরিচর্যা করতে পারি, তার পাশাপাশি তো আরও অনেক কিছু রয়েছে, কিন্তু যেগুলো আপাত দৃষ্টিতে চোখে পড়ে মানুষের, কেশ এবং দন্তের পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করি, তাহলে কিন্তু একদমই সেটা মানুষের সৌন্দর্যকে কিন্তু অনেকটা প্রভাবিত করে। কিন্তু এখানে অনেক রকম সমস্যা, নানান সমস্যা, এবং যেটা বারে বারে উঠে আসে কথায় যে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেটা কিন্তু একটা সাংঘাতিক প্রভাব ফেলছে আমাদের শরীরের সমস্ত কিছুর ওপর, শরীরের সমস্ত পার্টসের ওপর। তবে আজকে আমরা আলোচনা করব দাঁত নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট ডেন্টাল সার্জন অনুরণ পাল। ওনাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার, স্বাগত আপনাকে। আমাদের মানুষের দাঁত নিয়ে প্রচুর সমস্যা, কেউ বলে কেউ বলে না, কেউ হয়তো জানেই না ইনফ্যাক্ট যে তার দাঁতে সমস্যা রয়েছে। কিন্তু একটা এই সময় দাঁড়িয়ে একটা খুব প্রচলিত কথা আমরা শুনে থাকি, টুথ সেন্সিটিভিটি। এই বিষয়টা আসলে কি? হ্যাঁ, আসলে আপনি যেটা বললেন ঠিক, যে আমাদের সবারই প্রায় যদি 10 জন মানুষকে বলা হয়, তার 7 জন মানুষের দাঁতে কোনো না কোনো সমস্যা আছে। মানে সেটা এমনও সমস্যা নেই যেটা ক্লিনিক অবধি যেতে হয় আর কি। হঠাৎ করে যদি খুব বেশি পেন না হয়, যন্ত্রণা না হয়, সহ্য করতে না পারেন, তাহলে তখন অবধি মানুষ দাঁতের ডাক্তারের কাছে যান না। তো কিন্তু ডেন্টাল সেন্সিটিভিটি খুব কমন একটা প্রবলেম, 10 জন মানুষের মধ্যে 7 জনের থাকে। এটা হচ্ছে একটা সেই অদ্ভুত সেন্সেশন, যেটা আপনি কোনো ঠান্ডা জল, আইসক্রিম বা গরম কফি, চা চুমুক দিলেন, তারপরে হঠাৎ করে আপনার দাঁতে একটা অদ্ভুত ধরনের সেন্সেশন হলো। এই সেন্সেশনটা না ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। মানে ধরুন আপনার শরীরে কোথাও একটা কেটে গেল, সেখানে একটা ইন্টেন্স পেন হবে, আপনি বলতে পারবেন যে আমার যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই সেন্সেশনটা অদ্ভুত। মানে আপনি একটা আইসক্রিম খেলেন বা এক কাপ চা খেলেন, কফি খেলেন, হঠাৎ করে আপনার মনে হলো যে এই গালের এই দিকটা একটু ধরে যাচ্ছে, একটু ব্যথা মতো অনুভব হতে পারে, কিন্তু ঠিক ব্যথা না, ঠিক আছে? হ্যাঁ, তো এইটা খুব কমন একটা প্রবলেম। মানে এটা আমাদের কাছে ক্লিনিক্সে যতটা না পেশেন্ট আসে, তার থেকে সোশ্যাল গ্যাদারিং, বিয়ে বাড়ি, খাওয়া দাওয়ার পরে ডেজার্টসে একটু আইসক্রিম খাচ্ছেন, তখন এসে বললো আমার এখানটা হচ্ছে, কিন্তু আবার এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে মানে এটা ইন্ডিকেট করছে যে দাঁতে কিছু ক্ষয় শুরু হচ্ছে, মানে ইন ফিউচার এটা আপনাকে ট্রাভেল দেবে, এটা একটা সিগন্যাল। মানে এটার ব্যাপারে আমাদের কনসার্ন হওয়া উচিত। একদমই তাই। সুতরাং যে সমস্যাগুলোকে আদপে ছোটোখাটো সমস্যা বলে মনে হচ্ছে, কোনো সমস্যাই কিন্তু ছোট নয়। আমরা যদি সমস্যাগুলোকে প্রথম থেকে সেগুলো নিয়ে যদি আমরা কনসার্ন না হই, সেগুলো কিন্তু আগামীতে বেশ বড়সড় একটা সমস্যার আকার ধারণ করতে পারে। দাঁত তোলা বা দাঁতকে ঘিরে অনেক কিছুই তো হয়, সেগুলো নিয়ে না মানুষের মনে একটা ভয় আছে যে দাঁতটা তুলে ফেলবো, তাহলে কি হবে। হ্যাঁ, মানে ডেন্টাল ক্লিনিকে আসা এবং ডেন্টাল সার্জন সম্পর্কে মানুষের ভয় আছে যে যে দাঁত তুলতে হলে হয়তো আমাকে অনেক লাগবে, দাঁত তোলা, এই ধরনের বিষয়। তো আমরা বলছি যে দাঁত তোলা একদম লাস্ট স্টেজে, মানে কিছু অপশন না থাকলে আমরা যে দাঁত তুলি। কিন্তু তার একটু আগে থেকে যদি মানুষজন একটু কনসার্ন হন, মানে যে প্রথমে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে ডেন্টাল সেন্সিটিভিটি, আপনি যদি সেই সময় কোনো একজন প্রফেশনাল ডেন্টাল সার্জনের হেল্প নেন, তাহলে হয়তো ছোটোখাটো কিছু ট্রিটমেন্ট, কিছু ডিসেন্সিটাইজিং টুথপেস্ট, মাউথওয়াশ, এগুলো ব্যবহার করেই আপনার সমস্যা মিটিয়ে ফেলা যায়। কিন্তু ধরুন আপনার টুথ সেন্সিটিভিটি হচ্ছে, আপনি পাড়ার একটা দোকানে যে বললেন একটা আপনাকে ডিসেন্সিটাইজিং টুথপেস্ট বা মাউথওয়াশ দিয়ে দিল, তাতে আপনার 2 মাস 3 মাস আপনি ভালো থাকলেন, তারপরে আবার একটু দাঁতে ব্যথা হচ্ছে, আপনি একটু মেডিসিন দোকানে গেলেন, একটা পেন কিলার দিয়ে দিল, আপনি খেয়ে নিলেন। এগুলো হচ্ছে আপনাকে সাময়িক রিলিফ দিচ্ছে, কিন্তু ডেন্টালের যে ডিকে, ডেন্টাল দাঁতের যে ক্ষয়, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে। তো আলটিমেটলি যখন আমাদের কাছে পেশেন্ট আসে, তখন আমরা দেখি যে দাঁতের ম্যাক্সিমাম পার্ট তার মুখের মধ্যে নেই, দাঁতের ইনফেকশন মাড়িতে ছড়িয়ে গেছে, সেখান থেকে পাস বেরোচ্ছে, এইসব এক্সটেন্সিভ সমস্যা নিয়ে আসেন। তখন আমাদের কাছে কিন্তু দাঁত তুলে ফেলা ছাড়া কোনো অপশন থাকে না। কিন্তু দাঁত তুলে ফেলা সম্পর্কেও যে ভয়টা আছে, একদমই ভয়ের বিষয় না। আমরা অবশ করেই দাঁত তোলা হয়, যে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে দাঁত পুরো নাম্ব করে দেওয়া হয়। তাতে দাঁত তোলা এখন যা নিউয়ার টেকনোলজি যা আসছে, তাতে বলা যায় একদমই পেনলেস, মানে ব্যথা যন্ত্রণার ভয় থাকে না। তবে তাও আমরা পেশেন্টকে বলি একটু আগে কনসার্ন হলে, দাঁত তুলতে আমাদেরও ভালো লাগে না অপশন না থাকলে। একদমই তাই। মানে ওই জন্য আমাদেরই একটুখানি সাবধান সচেতন হতে হবে, যেটা আমরা হই না। আপনি যেটা বললেন যে মাঝে মাঝে আমরা যাচ্ছি, পাড়ার দোকানে যাচ্ছি, লোকাল কিছু ওষুধ আমরা নিচ্ছি বা মাউথ ওয়াশ নিচ্ছি, এবং 2-3 মাস ঠিক থাকছি, আবার হচ্ছে, এটা কিন্তু কিছু মানুষ অভ্যাসে পরিণত করে ফেলে। আমার তো মাঝে মাঝে হয় ওইটা করলে সেরে যায় বা ওইটা খেলে সেরে যায়। এখান থেকে কি কি সমস্যা আগামীতে আসতে পারে? হ্যাঁ, মানে
মাউথ ওয়াশগুলো যেগুলো দোকানে পাওয়া যায় বা টুথপেস্ট পাওয়া যায় এগুলোকে আমরা মেডিকেটেড বলি, মানে এগুলো কিন্তু নর্মাল টুথপেস্ট না, এগুলোর সাথে মেডিসিন ইনকর্পোরেট করা থাকে। এবার এই মেডিসিনগুলো না আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা স্পেসিফিক মানে ব্যবহার আছে। মানে ধরুন আপনার দাঁতে সেন্সিটিভিটি হচ্ছে, প্রথম স্টেজে যেটা হবে যে আপনি ধরুন আইসক্রিমটা খাচ্ছেন তখন সেন্সিটিভিটি হচ্ছে, তারপর আইসক্রিম খাওয়াটা আপনি বন্ধ করে দিলেন, দেন ওকে আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না, এটা একদম ইনিশিয়াল স্টেজ। এই ক্ষেত্রে এক ধরনের টুথপেস্ট মাউথ ওয়াশ আপনি ইউজ করতে পারেন। আরেক তার নেক্সট স্টেজে যেটা আসছে যে আপনি আইসক্রিমটা খাচ্ছেন, টুথে সেন্সিটিভিটি পেন শুরু হচ্ছে, আপনি আইসক্রিম খাওয়াটা বন্ধ করে দিয়েছেন কিন্তু তারপরেও আধ ঘন্টা ধরে পেন সেন্সিটিভিটি লিঙ্গারিং করছে, তাহলে এটা আরেকটু এক্সটেন্সিভ স্টেজ। এর আগের স্টেজে আমি যে মাউথ ওয়াশ বা পেস্ট ইউজ করলাম এই স্টেজে কিন্তু সেটা ইউজ করা যাবে না, তার জন্য আলাদা পেস্ট বা মাউথ ওয়াশ আছে। তো এই সেন্সিটিভিটি স্টেজ অনুযায়ী মাউথ ওয়াশ পেস্ট এগুলো আলাদা আলাদা হয়। তাই প্রফেশনাল হেল্প নিয়ে যদি আপনি এগুলো ইউজ করেন তাহলে এক্সাক্ট আপনি ওই জিনিসগুলো ইউজ করতে পারবেন। আর নইলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি দোকানে যাবেন, আপনাকে যে কোনো একটা টুথপেস্ট দেবে, আপনি সেটা ইউজ করবেন, আপনার তাতে হয়তো কিছুদিন সাময়িক ভালো থাকতে পারেন কিন্তু আলটিমেটলি মানে লং টার্মে কিছু লাভ হবে না। একদমই তাই, মানে লং টার্মে ভালো থাকতে গেলে কিন্তু প্রপার একটা সাজেশনের প্রফেশনাল হেল্প নেওয়া অবশ্যই জরুরি। একদম। এবং ওই জায়গাটাই আমাদের একটা কি বলবো মারাত্মক ব্লান্ডার হয়ে যায়। দাঁত তো অল্প ব্যথা হয়েছে ও সেরে যাবে, এই যে একটা দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে একটা কি বলবো একটা মিসকনসেপশন আমরা মাথায় নিয়ে চলছি, তার থেকে কিন্তু আগামীতে সমস্যাগুলো তৈরি হচ্ছে। একটু আসবো যে দাঁতের ক্ষেত্রে আমরা অনেক রকম প্রাকৃতিক জিনিস ব্যবহার করে থাকি, যারা হয়তো একটু কনসার্ন দেখান তারা কিন্তু একটু এখনো আমরা ইন্টেরিয়ারে গেলে দেখি যেখানে কিন্তু পেস্টের ব্যবহারটা নেই, নিমের দাঁতনের কিন্তু এখনো একটা প্রচলন রয়েছে। বা যারা আমাদের বাড়ির অনেক বয়োজ্যেষ্ঠ ঠাকুমা দিদিমা দাঁতে ব্যথা হলে কিন্তু বলেন যে নিমের দাঁতন দিয়ে দাঁতটা পরিষ্কার কর, দেখবি ব্যথা কমে যাবে। এটা কতটা ফ্রুটফুল অ্যাকচুয়ালি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো ফ্রুটফুল, মানে এগুলো এই লবঙ্গ তেল একটা আছে, ক্লোভ অয়েল, লবঙ্গ দিয়ে এটা কমে যায়। হ্যাঁ, এই ক্লোভ অয়েলের মধ্যে যা উপাদান আছে সেগুলো আমাদের দাঁতের ভেতরে যে নার্ভ সেগুলোকে কিছুটা নাম্প করে, সেগুলোকে কিছুটা শান্ত করে, সেই জন্য পেনের যে সেন্সেশন সেটা সাময়িক লাভ হয়। মানে দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে আসছেন, তো উপকার হচ্ছেন বলেই মানুষ ব্যবহার করছেন। কিন্তু এটাই কথা যে এটা একটা নির্দিষ্ট টাইম অবধি করা যায়, মানে ধরুন আপনার কিছুটা কম ব্যথা হচ্ছে, একটু সেন্সেশন আছে, এগুলো করলে আপনি কিছুটা উপকার পেলেন। আর এগুলো না একটা প্লাসেবো এফেক্ট বলে, এরকম একটা এফেক্ট আছে যে মানে ধরুন আপনার একটু দাঁতে ব্যথা হয়েছে বা আপনার একটু জ্বর হয়েছে, আপনাকে আমি জাস্ট একটা ট্যাবলেট খাইয়ে দিলাম, সেই ট্যাবলেটের মধ্যে কোনো মেডিকেশন কিচ্ছু নেই, বাট আপনি যে ট্যাবলেটটা খেলেন আপনার মধ্যে মনে হবে যে আমি একটা কিছু খেয়েছি তখন একটু ভালো ফিল হচ্ছে, এটাকে প্লাসেবো এফেক্ট বলে। মানে আমি একটা কিছু ইউজ করেছি তো আমার কোথাও যে মনে হবে যে আমার একটু ভালো লাগছে, আমার একটু সেন্সেশন কমেছে, তো এটা অনেকটা এরকমও হয়। ঠিক আছে, তো আমরা সাইকোলজিক্যাল এটাকে প্লাসেবো এফেক্ট বলে। মানে আপনাকে একটা ট্যাবলেট খাই তার মধ্যে কিচ্ছু নেই, মানে জিরো, কোনো কিছু নেই, কিন্তু আপনার একটু পরে মনে হবে যে আমি কিছু একটা খেয়েছি তো একটু আই ফিল গুড। তো এরকম একটা এফেক্ট কাজ করে এইসব জিনিসগুলোকে নিয়ে। তবে এটা ওই প্রথম স্টেজের দিকে ঠিক আছে, যদি খুব এক্সটেন্সিভ পেন যন্ত্র হয় তাহলে আমাদেরকে তো মেডিকেশন নিতে হবে। আর ডেন্টালের ক্ষেত্রে মেডিকেশন রিলিফ দিতে পারে, মানে আমরা ইনিশিয়াল রিলিফ দিতে পারি, বাট ইন্টারভেনশন করে যে ক্ষয়টা হচ্ছে সেটা আমাকে আটকাতে হবে এবং তার যে রিপেয়ার সেটা করতে হবে। তো মানে প্রসেসগুলোর মধ্যে যেতে হবে। ইউজুয়ালি বলে যে একদম যখন ছোট বাচ্চা যখনই 2.5-3 বছর বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে সে নিজে ব্রাশ করতে শেখে, এবং সে কিন্তু আরো অনেক কিছু শেখে। সে তখন চকলেটস খেতে শিখছে, সে তখন আইসক্রিম নিয়ে তার একটা বায়না তৈরি হচ্ছে। কিন্তু বলা হয় যে দাঁতের যত্ন একদম ছেলেবেলা থেকে নেওয়া উচিত। তো এই যারা মা বাবা যারা গাইড করবেন তাদেরকে আপনি কি সাজেশন দেবেন যে ছোট থেকে বাচ্চাকে সে কিভাবে গাইড করবে দাঁতের ব্যাপারে? মানে প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ডেন্টাল হ্যাবিটগুলো বাচ্চাদের মধ্যে তৈরি করার ক্ষেত্রে, মানে নিউয়ার জেনারেশন যারা আসছে তাদের ছোটবেলা থেকেই যদি প্রপার ওরাল হাইজিন হ্যাবিটটা তৈরি করা যায়, একটা বাচ্চা যতদিন অবধি সে নিজে ব্রাশ করতে পারছে না প্যারেন্ট তাকে হেল্প করুক, তারপরে নিজে করতে পারলে প্রপার ব্রাশিং টেকনিক কি হওয়া উচিত এটা যদি 2 বছর 2.5 বছরের বাচ্চা এটা শিখে যায়, সে যদি তার নিজের লাইফস্টাইলের মধ্যে ইনকর্পোরেট করে নেয় তাহলে কিন্তু লং টার্মে তার ডেন্টাল হেলথ অনেক বেটার থাকবে। এবং আরেকটা যেটা বললেন যে নতুন বাচ্চারা তো চকলেট খাবে, চিপস খাবে, এগুলো তো খাবেই, কারণ বাচ্চারা খাবে না তো কারা খাবে? হ্যাঁ, আমরা কখনোই বলি না হ্যাঁ কন্ট্রোল সবকিছু একটা করে দেওয়া যায়, কিন্তু বাচ্চারা খাবে, মানে এটাতে কোনো নেই। তার জন্য প্রপার খাওয়ার পরে যাতে সেই খাবারগুলো মুখের মধ্যে না থাকে তার জন্য একটা মাউথ ওয়াশ ইউজ করানো। রাত্রিবেলা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে আমরা আর্লি চাইল্ডহুড কেরিস বলি, আমাদের কাছে বাচ্চারা আসে সমস্ত দাঁতে ক্যাভিটি, তো এক্ষেত্রে আমরা যখন তার মায়ের কাছ থেকে
হিস্ট্রি নিই যে বাচ্চা কিভাবে ঘুমোয়, তখন ম্যাক্সিমাম পেশেন্টই হিস্ট্রি দেন যে রাত্রিবেলা ওই ফিডিং বোতল মুখে নিয়ে কেটে কেটে ঘুমিয়ে যায়। আচ্ছা, এই যে রাত্রিবেলা খাবারগুলো মুখের মধ্যে জমে থাকলো, তো সারা রাত ধরে সেটা ব্যাকটেরিয়া বিভিন্ন রকম ভাবে দাঁতের ক্ষয় ঘটালো। তো এটা খুব ইম্পর্টেন্ট যে রাত্রিবেলা ঘুমানোর আগে বাচ্চা যাই খাক ভালো করে মুখটা কুলকুচি করিয়ে নিন। যদি মাউথ ওয়াশ ইউজ করতে পারেন করেন, নয়তো নর্মাল গরম জলে নুন দিয়ে যদি কুলি করিয়ে নিতে পারেন সেটাও ঠিক আছে। সেটাও ঠিক আছে। মানে এই জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে সত্যি, মানে এইটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জিনিসগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না, মানে এগুলো খুব মিনিমাম, মানে এই কিন্তু মিনিমাম এগুলো আমরা কিন্তু এড়িয়ে যাই। এই মিনিমাম জিনিসটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু লং টার্মে যে মানে ডেন্টাল সার্জারির ব্যাপারে যে ভয়, মানে আমরা বাচ্চারা যখন ডেন্টাল সার্জনদের কাছে আসে মানে তারা এতটা ভয় পেয়ে থাকে, তাই আমরা বলি যে আমরা চাই না যে একজন বাচ্চাও ছোটবেলায় ওই ডেন্টাল চেয়ারে বসে ট্রিটমেন্ট করার এক্সপিরিয়েন্স না থাকে, এটা ওদের কাছে একটা ট্রমার মতো হয়ে যায়। আমরা চেষ্টা করি ওকে হ্যাবিচুয়েট করানোর জন্য, আমাদের সাথে একটু ফ্রেন্ডলি ভাবে মেশানোর জন্য, কিন্তু তাও তো ছোট বাচ্চা ওই ইনজেকশন দেখলে ছুটে পালিয়ে যায়, ঠিক আছে? একটা ভয় তো থেকেই যায় একদম। এই যে কথাটা আপনি বললেন যে ফিডিং বটল নিয়ে বাচ্চা শুয়ে পড়ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই মায়েরা করে থাকে। ফিডিং বটল ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়ছে, খেতে দিলেইও ঘুমিয়ে পড়বে, ওকে যে ঘুম থেকে তুলে বা ঘুমানোর ঠিক আগে যে মুখটা ধুইয়ে দিতে হবে, অনেক মায়েরাই করতে চায় না, কারণ আবার ডবল খেটে ঘুম পাড়াতে হবে। সেটা হয়তো দিন শেষে তারাও আর পেরে ওঠেন না, কিন্তু এই জায়গাটা কিন্তু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। এই ঘটনাগুলো কিন্তু ডেইলি ঘটছে, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি করে ঘটছে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি কিন্তু একটু নজর দিতে হবে, একটু সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে হয় যে এখন একটা দেখা গেছে যে দাঁত ক্লিপিং করছে, যাদের একটু উঁচু দাঁতের সেটিং ঠিক করছে, তো এইগুলো মানে কতটা কাজ দেয় বা কতটা সময় লাগে এই ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, আগে ডেন্টাল ট্রিটমেন্ট মানে ছিল যে শুধুমাত্র আপনার ব্যথা হচ্ছে, আপনি কোনো ক্লিনিক্সে গেলেন, রুট ক্যানেল করলো বা দাঁতটা তুলে ফেললো, মানে আপনার যে প্রবলেম হচ্ছে প্রবলেম স্পেসিফিক ট্রিটমেন্ট, এটা হচ্ছে আপনার প্রবলেম স্পেসিফিক ট্রিটমেন্ট। তো ডেন্টিস্ট্রিতে আরেকটা পার্ট যেটা রিসেন্ট টাইমে খুব গ্রো করেছে, সেটা হচ্ছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। মানুষ নিজের সৌন্দর্যের জন্য ডেন্টাল সার্জনদের কাছে আসছেন। এক্ষেত্রে আপনার দাঁত যদি ডেভেলপমেন্টাল কারণে উঁচু নিচু থাকে ছোটবেলা থাকে, সেক্ষেত্রে ব্রেসেস, যেটা আপনি ক্লিপিংস বললেন, সেটা লাগিয়ে 1.5-2 বছরের মধ্যে ট্রিটমেন্ট করলে যথেষ্ট ভালো এফেক্ট পাওয়া যায় এবং দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যায়। এছাড়াও নিউয়ার টেকনোলজি আসছে, অনেকের দাঁতের সামনে কিছু দাগ থাকে, দাঁতগুলোর মাঝে গ্যাপ থাকে, সেগুলোকে আমরা ভিনিয়ারিং বলি, যেগুলো স্মাইল ডিজাইনিং বলা হচ্ছে। আমাদের যে দাঁতগুলো আছে, হাসলে আমরা যে দাঁতগুলো দেখতে পাই, সেগুলো নির্দিষ্ট রেশিওতে থাকে। তো সেই রেশিওগুলোকে চেঞ্জ করে আপনারা পছন্দের স্মাইল আমরা তৈরি করে দিতে পারি, এটা স্মাইল ডিজাইনিং বলছে। তো ডেন্টিস্টির এই দিকটাও খুব ফ্লারিশিং, মানে একটা পার্ট হচ্ছে আপনার ব্যথা যন্ত্রণা সেন্সিটিভিটি, আরেকটা পার্ট যেটা আপনার হচ্ছে সৌন্দর্য, মানে আপনি যখন কথা বলছেন আপনার অ্যাপিয়ারেন্স। অনেকে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, মিডিয়াতে অ্যাঙ্কারিং করছেন বা কোনো কর্পোরেট হাউসে কাজ করছেন, তাদের সেই কাজ করার ক্ষেত্রে যখন পাবলিক ফেস করতে হচ্ছে, প্রেজেন্টেবল হওয়ার পর কনফিডেন্স, আপনার যদি টুথ বা ওরাল হাইজিন এবং দাঁতের শেপগুলো যদি খুব সুন্দর হয়, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে কোনোভাবে প্রেজেন্টেবল হওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই ফিল্ডটা ডেন্টিস্ট্রিতে খুব হাইলি ফ্লারিশিং করছে। এটা কতটা খরচ সাপেক্ষ? হ্যাঁ, এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো খুব খরচ সাপেক্ষ হয়, একটু খরচ সাপেক্ষ হয়। তার কারণ হচ্ছে যে জিনিসগুলো ইউজ করা হয়, যেগুলো ব্যবহার করা হয় মুখের মধ্যে, সেগুলোর একটা কস্ট থাকে, কারণ সেগুলো পার্মানেন্টলি ইউজ করতে হয়, সেটা লাগানোর পরে ভেঙে গেল, খুলে গেল, এই সমস্যা যাতে না থাকে সেই জন্য এগুলো একটু খরচ সাপেক্ষ হয়। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সবসময় একটু খরচ সাপেক্ষ হয়। আমাদের দাঁত তোলাটা আপনি বললেন একদম লাস্ট অপশন, যখন আর কিছু করার থাকে না, কিন্তু এই যে দাঁতটা আমরা তুলে ফেললাম, এরপর কি? মানে খেতে পারবো না, এটা খাওয়া যাবে না, মাংসের হাড় খেতে পারবো না, এরকম একটা চিন্তা ভাবনা চলে, তো সেটার কি কোনো সলিউশন আছে? হ্যাঁ, ইনিশিয়াল ডেতে ডেন্টিস্ট্রি ছিল দাঁত তুলে ফেলা, দেন পেশেন্টকে ছেড়ে দিন। পেশেন্টের 40-50 ইয়ার্সে এসে পেশেন্টের মুখে হয়তো হাতে গোনা 3-4টা দাঁত বেঁচে আছে। এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আসে যারা ফিজিশিয়ানের কাছে দেখিয়েছে যে ডাইজেশন ঠিক করে হয় না। মুখের মধ্যে যদি 6-7টা দাঁত থাকে, তাহলে সেই দাঁত দিয়ে চিবিয়ে তো আর ডাইজেশন করা সম্ভব না, কারণ না চিবিয়েই জিনিসগুলো আমাদের ভেতরে চলে আসছে। তো সেই জন্য দাঁত বাঁধিয়ে নেওয়া খুব ইম্পর্টেন্ট। এবার দাঁত বাঁধানোর ক্ষেত্রে আমরা 2 ধরনের জিনিস ব্যবহার করতে পারি। এমন কিছু প্রসেসেস ইউজ করতে পারি যেটা আপনি নিজে পড়লেন আবার নিজে খুলে রাখলেন, এটাকে চলতি কথায় বলে খোলা পড়া। দেখেছেন যে খোলা পড়া রাত্রিবেলা রাখলো, এটা অনেক দিন থেকে হয়ে আসছে। এটা কিছুটা কস্ট ফ্রেন্ডলি এবং সুবিধের, মানে করে নেওয়া যায়।
কিন্তু পেশেন্টের জন্য একটু আনকমফোর্টেবল, মানে পেশেন্টের ফিল হতে পারে যে আমি এমন একটা জিনিস পড়ছি যেটা আমার না, নকল একটা কিছু আমাকে খুলে রাখতে হচ্ছে। তো এরপরে যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আসছে সেখানে আমরা ফিক্সড ডেঞ্চার দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, মানে এমন দাঁত বানিয়ে দেওয়া হচ্ছে যেগুলো পেশেন্টের পার্মানেন্ট, খুলতে হচ্ছে না, এবং সেটা ডিপেন্ড করছে যদি পেশেন্টের মুখে কিছু হেলদি দাঁত থাকে তার সাপোর্ট নিয়ে আমরা বানিয়ে দিচ্ছি। এরপরে আরও অ্যাডভান্স টেকনোলজি যেগুলো আসছে সেখানে আমাদের আর মুখের মধ্যে যদি কোনো দাঁতও না থাকে আমরা ইমপ্ল্যান্ট করে নতুন করে দাঁত বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে সবচেয়ে মডার্ন টেকনোলজি, মানে একজন মানুষের মুখে সমস্ত দাঁত তোলা হয়ে গেছে, কোনো দাঁতই নেই, আমরা আবার ইমপ্ল্যান্ট বসিয়ে সমস্ত দাঁত আগের মতো মানে রিহ্যাবিলিটেট করে দিতে পারি। মানে যেগুলো আর পড়বেও না, না, আবার মানে খোলা পড়া করতে হবে না, এটাকে ফুল মাউথ রিহ্যাব বলছে। আমরা এটা করছি এখন, খুব পপুলার যে ইমপ্ল্যান্ট, মানে খুব পপুলার হচ্ছে ইমপ্ল্যান্ট নামে এটা আর কি, ডেন্টাল ইমপ্ল্যান্ট। তো সেক্ষেত্রে কি ওই 32টা দাঁতই কি সেট করা হচ্ছে? হ্যাঁ, 32টা না হলো অন্তত মানে ওই আক্কেলমারি থার্ড মোলার গুলো বাদ দিয়ে 28 টুথ ফিক্সড করে দেওয়া যাচ্ছে। ওটা একটা স্ক্রুর মতো, মানে টুথ আমরা টুথ যেটা দেখতে পাই ওটা তো বাইরে সাদা যে ক্রাউন দাঁত আমরা মুখের মধ্যে যেগুলো আছে, তা বাদেও একটা দাঁতের ভেতরে একটা রুট থাকে যেটা আমাদের হাড়ের মধ্যে থাকে। তো ওই রুটসটা হচ্ছে আমরা একটা স্ক্রু ইমপ্ল্যান্ট, ওটাই ইমপ্ল্যান্ট, ওই স্ক্রুটা হাড়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় সার্জারি করে। তো আমার এটা তো অপারেশন করতে হচ্ছে। হ্যাঁ, বাট লোকাল অ্যানাস্থেসিয়া ক্লিনিক্সেই পসিবল, মানে খুব এক্সটেন্সিভ কিছু সার্জারি না এটা, জাস্ট ওই বোনসের মধ্যে ওই স্ক্রুটা পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাকে 3 মাস ছেড়ে দেওয়া হচ্ছে। তো 3 মাস স্ক্রুটা থাকলো, ওই স্ক্রুটা হাড়টাকে ধরে নিল শক্ত করে, তো স্ক্রুটা থাকলো, ওই স্ক্রুয়ের মাথায় আমরা পরে দাঁত বসিয়ে দিলাম। আচ্ছা, জাস্ট লাইক নর্মাল টুথ, নর্মাল টুথে যেমন রুটস থাকে, রুটসের জায়গায় আমি স্ক্রুটা পাঠিয়ে দিচ্ছি আর তারপরে স্ক্রুর মাথায় একটা ক্রাউন দিয়ে দিচ্ছি। মানে আগামীতে স্ক্রু চেঞ্জ করার ব্যাপার এগুলো থাকবে না? হ্যাঁ, এক্ষেত্রে খুব মিনিমাম, যে কোনো ট্রিটমেন্টেই তো কিছু পার্সেন্ট চান্স থাকে ফেলিওর হওয়ার। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে বডির মধ্যে রিজেক্ট হয় ইমপ্ল্যান্ট, সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট ফেলিওর হয় খুব কম সংখ্যক কেসেই, সেক্ষেত্রেও আবার ঘুরে ইমপ্ল্যান্ট করা যায়, কোনো অসুবিধে নেই আর কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে হয় না যে অনেকের ধরুন সুগার রয়েছে, তারা এগুলো কিন্তু করতে একটু ভয় পায়, তাদের জন্য কি বলবেন? সুগার ইটসেলফ প্রবলেম না, যদি আনকন্ট্রোল সুগার থাকে প্রবলেম, মানে যদি উনি মেডিকেশন নিয়ে খাওয়া দাওয়া চেক করে কন্ট্রোল সুগারে থাকে, কন্ট্রোল সুগারে ডেন্টাল সবকিছু ট্রিটমেন্ট করা যায়। তবে হ্যাঁ, মানে যাদের সুগার নেই, মানে যাদের সুগার কন্ট্রোলে আছে আর যাদের আনকন্ট্রোলে আছে, আনকন্ট্রোলে যারা থাকে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট ফেলিওরের চান্সটা বাই ডিফল্ট একটু বেশি হয়। আচ্ছা, আর যারা কন্ট্রোলে আছে বা যাদের সুগার নেই তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা অনেক স্মুথ হয়, অনেক প্রেডিক্টেবল হয়। আমরা প্রেডিক্ট করতে পারি যে বাকি জীবনটা আমরা যে ট্রিটমেন্টটা করে দিচ্ছি, ছোটখাটো সমস্যা হয়তো অ্যারাইজ করতে পারে কিন্তু চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, মানে ইটস পার্মানেন্ট। হ্যাঁ, একদম, মানে পার্মানেন্ট সলিউশনও কিন্তু রয়েছে। মেডিকেল সায়েন্স কিন্তু এইভাবেই আমাদেরকে বা আমাদের জীবনটাকে কিন্তু সুন্দর করে দিচ্ছে, সেটাকে মেনটেন করা, সেটার যত্ন নেওয়া এবং সেটা তদারকি করার দায়িত্ব কিন্তু আমাদের। এবং এইটার এই যে আপনি যেটা বললেন যে টুথ ইমপ্ল্যান্ট করা, এটার পর তো একটা রেগুলার চেকআপ বা এগুলোর মধ্যে থাকতেই হবে। এখন মানে আপনি শুনবেন যে রুট ক্যানেল করে, মানুষের মধ্যে একটা মিসকনসেপশন আছে, রুট ক্যানেল, ক্রাউনিং, ইমপ্ল্যান্টস, এগুলো করলে খুব বেশি পার্মানেন্ট হয় না, কিছুদিন পরেই আমার সমস্যা অ্যারাইজ করে। আসলে প্রথম কাজ হচ্ছে যেটা ফার্স্ট, যেটা ডেন্টাল সার্জন করছেন তাকে কাজটা পারফেক্ট করতে হবে, যতটা পারফেক্ট করা যায়, মানে যতটুকু পারফেক্টের কাছাকাছি পৌঁছানো যায় করতে হবে। দেন পার্টটা আছে মেনটেনেন্স ফেজ। আমি আপনার মুখে একটা প্রসেসিস লাগিয়ে দিলাম, এবার আপনাকে মেনটেন করতে হবে, রেগুলার ফ্লসিং, মাউথ ওয়াশিং। ছোটখাটো সমস্যা হলে যেমন আপনি নর্মাল দাঁতেও চেপে রাখবেন না, এই দাঁতে হলেও চেপে রাখবেন না, সঙ্গে সঙ্গে ডেন্টিস্টকে দেখান, 6 মাস ছাড়া একটা রেগুলার চেক আপ করান। এমন কিছু জিনিস হচ্ছে মুখের মধ্যে আপনি হয়তো ফিল করতে পারছেন না, মানে সেন্সেশন, ব্যথা যন্ত্রণা না হলে তো আপনি ফিল করতে পারবেন না, কিন্তু এগুলো হওয়ার আগে না দাঁতের মধ্যে কিছু ভিজুয়াল চেঞ্জ হয়, মানে দেখা যায় যে কোনো অংশ একটু কালো হয়ে গেছে, মাড়িটা একটু নিচে নেমে গেছে, মাড়িতে একটু লাল লাল ভাব, এগুলো আপনি ফিল করতে পারছেন না, কিন্তু আপনি যখন একটা রেগুলার ফলো আপ চেক আপ করছেন, ডেন্টাল সার্জন যখন দেখছেন তখন কিন্তু তার চোখে পড়বে। তো তিনি যদি ইমিডিয়েট ইন্টারভেন করেন তাহলে ঠিক হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু এগুলো ফেলে রাখলে তখনই যেই ফেলিওরের সম্ভাবনা এগুলো হতে থাকে। হ্যাঁ, তো এই যে এত মানে একদম কি বলবো, একটু আর্টিফিশিয়াল ওয়েতে, মানে অ্যাস্থেটিক ওয়েতে দাঁতটাকে আমরা তো মেনটেন মানে সাজিয়ে নিলাম আগের মতো, খাওয়া দাওয়ার ব্যাপারটা কি, মানে সেটা কি নর্মাল খাওয়া দাওয়া নাকি কি, মানে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে? না, রেস্ট্রিকশন তেমন কিছু থাকে না, নর্মাল খাওয়া দাওয়াই বলা হয়। তবে ওই আর কি, মানে মাটনের বোনস চেবালে তো নর্মাল দাঁতই ফ্র্যাকচার হতে পারে, তো এই ধরনের হার্ড ফুড আমরা বলি যে একটু অ্যাভয়েড করতে। হ্যাঁ, নর্মাল খাওয়া দাওয়া আপনি একদম নর্মাল রেগুলার যে খাওয়া দাওয়া করতেন আগে সেভাবেই খাবেন, তবে একটু কনসার্ন হয় যে
অনেকে হয় যে এতটা কমফোর্টেবল হয়ে যায় যে তিনি ভুলেই যান যে আমার কিছু দাঁত আছেন, তিনি মনে করেন যেটা আমার নর্মাল দাঁত। হ্যাঁ, মানে এটা হ্যাঁ এটা ভালো যে এতটাই কমফোর্টেবল যে উনি ভুলেই গেছেন যে এটা কোনো আর্টিফিশিয়াল টুথ, মানে ওনার নর্মাল টুথের মধ্যে উনি এক্সপিরিয়েন্স পাচ্ছেন। কিন্তু তখন আবার ওই কনসার্নটা না থাকলে তখন শক্ত কিছু, ধরুন খুব শক্ত কিছু চিবিয়ে ফেললেন, যেটা তখন মুশকিল হয়ে যায়, তখন হ্যাঁ তখন কোনো কোনো ক্ষেত্রে হয় আর কি, মুশকিল হয়ে হ্যাঁ, যায়। যাদের ধরুন দাঁত ঠিক আছে, যে একদম পারফেক্ট, তাদের দাঁতের যত্ন নেওয়ার জন্য আপনি কোন কোন দিকগুলো নজর দিতে বলবেন? প্রথমেই যেটা বলবো, যদি কোনো হ্যাবিট থাকে, মানে স্মোকিং বলুন, এই ধরনের কোনো হ্যাবিট থাকে, ইমিডিয়েট হ্যাবিট বন্ধ করুন। আর 6 মাস ছাড়া একটা ডেন্টাল চেক আপ করান, এই ওটা অভ্যাসের মধ্যে আনুন। মানে একটু আগে আমি বললাম যে এমন কিছু মুখের মধ্যে চেঞ্জ হয়, মানে আমি যদি আপনার ওরাল ক্যাভিটি চেক করি, আমি দেখে বলতে পারি যে এই দাঁতে একটু সমস্যা আছে, এখন আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু ডাউন দ্য লেন 1 ইয়ার 2 ইয়ার্সে প্রবলেম হতে পারে। তো এই ইন্টারভেনশনটা যদি এখন হয়ে যায়, তাহলে যেটা হবে আপনার ট্রিটমেন্টটাও ছোট হবে, আপনার টাকাটাও কম লাগবে, দাঁতটাও বেঁচে যাবে। কিন্তু যত লেট হয়, আমরা বলি যে ট্রিটমেন্ট, ডেন্টাল ট্রিটমেন্ট এক্সপেন্সিভ না, আপনি যত ডিলে করবেন ততই ট্রিটমেন্ট এক্সপেন্সিভ হবে, কারণ ট্রিটমেন্টের এক্সটেন্সিভিটি বাড়বে। আর নর্মাল পাবলিকগুলোর বেসিক ওরাল হাইজিন মেনটেন করুন, দিনে 2 বার ব্রাশ করুন, প্রপার ওয়েতে ব্রাশিং, মানে আমরা করি গায়ের জোরে জোরে ভাবে ব্রাশ করি, কোনো রকমে করে নিতে পারলে। হ্যাঁ হ্যাঁ, এবার এই প্রপার ব্রাশিং না করলে ব্রাশের যে ব্রিসেলসগুলো থাকে, এগুলোর সাথে ফ্রিকশনে দাঁত এবং মাড়ির অনেক ক্ষতি হয়। তাই প্রপার ব্রাশিং টেকনিক করুন। প্রপার ব্রাশিং টেকনিক আমি যে কোনো ডেন্টাল ক্লিনিক্সে গেলে, বা আজকাল তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গাতে অ্যাভেলেবেল আছে প্রপার ব্রাশিং টেকনিক, আমি সেগুলো দেখে অভ্যস্ত করতে হয়ে যাবেন। 2 বার করে ব্রাশ করা ম্যান্ডেটারি, করতেই হবে, দিনে এবং রাতে, এবং রাত্রে অবশ্যই ডিনারের পরে, কারণ ডিনারের পরে ওই খাওয়ারের যে পার্টিকেলসগুলো আমাদের মুখের মধ্যে থেকে যায়, ওগুলো ব্যাকটেরিয়া গ্রো করার খুব ভালো জায়গা, তো সারা রাত ধরে ব্যাকটেরিয়া গ্রো করে, ডেন্টাল ডিকে হয়। তো আমরা বলছি অবশ্যই, মানে যদি একবার ব্রাশ করতে চান, তাহলে সেটা যেন ডিনারের পরেই হয়। একদমই তাই। সুতরাং এই রেগুলার কিছু নিয়ম কিন্তু আমাদের মেনে চলতেই হবে। আবারও অনেকে বলেন যে সুগার, মানে মিষ্টি, চিনি, মানে মিষ্টি জাতীয় যে কোনো খাবার নাকি দাঁতের ক্ষতি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার দাঁতের ক্ষতি করেই, কারণ এই মিষ্টি জাতীয় খাবার, প্যাকেটজাত কিছু স্টিকি খাবার যেগুলো দাঁতের মধ্যে আটকে থাকে, তো সুগার থেকে যেটা হয় যে ব্যাকটেরিয়াগুলো আমাদের দাঁতের ক্ষয় ঘটায়, সুগার মানে এই পরিবেশে তারা খুব ভালো গ্রো করে এবং তারা সেখান থেকে খাবার পায়, তো আরও বেশি করে মানে আমাদের ডেন্টাল ডিকে ঘটায়। তো এই ধরনের খাবার একটু অ্যাভয়েড করা, ন্যাচারাল ফুডস এগুলো খাওয়া, এই ন্যাচারাল ফুডস খেলে আপনার বডির ওভারঅল বডির জন্যও ভালো, এবং ডেন্টাল হেলথও তাতে ভালো থাকবে। একদম ন্যাচারাল ফ্রুটস খান প্রচুর করে, এটাই। এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রাখতে হবে। আর হ্যাবিট যেটা বললাম, হ্যাবিট থেকে মানে আমাদের এখন সবচেয়ে বেশি আমাদের কনসার্ন, আমরা দাঁতের এত অ্যাডভান্সমেন্ট অফ ট্রিটমেন্ট করছি, ইমপ্ল্যান্টস করছি, এদিকে ভিনিয়ারিং করছি, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও হ্যাবিটের জন্য মুখের ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে প্রচুর আসছেন। মানে একদিকে যখন ডেন্টিস্ট্রি এভাবে ফ্লারিশ করছে, একদিকে মানুষের দীর্ঘদিন এই ওরাল হ্যাবিটসের জন্য ইন্ডিয়া আজকে ওরাল ক্যান্সারের প্রায় ক্যাপিটাল, মানে সবচেয়ে বেশি দুঃখজনক। এমন সময় মানুষ এসে পৌঁছান যেখানে কিছু করার থাকে না আর কি, হ্যাঁ, ইগনোর করতে করতে কিছু হবে না কিছু হবে না, এটা ভাবতে ভাবতে অনেক কিছু ঘটে যাচ্ছে তার মাঝখানে, যেটা কিন্তু আমাদের নজরে এড়িয়ে যাচ্ছে। এবং যেহেতু আমরা কেউ এক্সপার্টিস্ট নই, তাই আমাদের নজরে পড়বে এটা ভাবাটাই ভুল। সেই জন্য যে কথা বললেন ডাক্তারবাবু, যে 6 মাস অন্তর কিন্তু ডেন্টাল চেক আপটা ভীষণভাবে প্রয়োজন। আর একটা যেটা বিষয়, যে আমরা ছোটদের বলি যে তারা বিভিন্ন রকম খাবার বায়না করে, 2025-এ দাঁড়িয়ে কিন্তু বড়রাও আর পিছিয়ে নেই। মোটামুটি সন্ধেবেলা বের হলে দোকানপাটে বড়দের যে হারে ভিড়, সেই খাবারগুলো কিন্তু দাঁতের ক্ষতি করছে। সেই জায়গা থেকেও কিন্তু দাঁতের যত্নটা কিন্তু নেওয়াটা আমাদের প্রয়োজন রয়েছে। আর একটা সমস্যায় আসি, যে সমস্যাটা আমার নিজেরই রয়েছে, গজ দাঁত যাদের থাকে, যেটা হয় কি যতবার খাই ততবার ব্রাশ করতে হয়, কারণ গজদাঁতের পজিশনটা এমন হয় যে ব্রাশ না করে কোনো উপায় নেই। হ্যাঁ, গজদাঁত এখন একটা, অনেকে আবার সৌন্দর্যের জন্য গজদাঁত লাগাচ্ছেও, ঠিক আছে, এসে বলছে গজদাঁত, হ্যাঁ অনেক ওটা দেখতে নাকি ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু গজদাঁত থাকলে যেটা দাঁতগুলো যদি একই অ্যালাইনমেন্টে থাকে না, তো ওই এক গজদাঁত আর নর্মাল দাঁতের মাঝে খাওয়ার জমে থাকার একটা টেন্ডেন্সি থাকে। তো এটা যাদের থাকে তাদেরকে আমরা বলি যে আপনারা বাকিদের থেকে একটু বেশি কনসার্ন থাকুন ওরাল, মানে আপনি যেটা বললেন যে খাওয়ার পরে ব্রাশ করে নেওয়া, মাউথ ওয়াশ ইউজ করা, কারণ ওই জায়গাগুলোতে কিন্তু খাওয়ার জমে জমে ক্যাভিটি তৈরি হওয়ার টেন্ডেন্সি বাড়ে, ঠিক আছে, পজিশনটা অনেকটা উপরে, মানে আপনি যখন ব্রাশিং করছেন, ব্রাশের ব্রিসেলগুলো প্রথমে এসে লাগছে ওই গজদাঁতের উপরে, কারণ ওটা সবচেয়ে উপরে আছে, তো ব্রিসেলগুলো বাকি দাঁতগুলোর কাছে পৌঁছাতে পারছে না, তো সেই জায়গাগুলো নরমালি মানে একটা ফুড অ্যাকুমুলেশন হবে সেই জায়গাগুলোতে, একদম। সেই জন্য স্পেশাল কেয়ার নেওয়াটা খুব প্রয়োজন। আর এই যে গজদাঁত, এটা কেন হয়, এটা আমার মানে অদ্ভুত লাগে যে হঠাৎ করে দুটো দাঁত এক্সট্রা, এটা কেন হয়?
গজ দাঁত বা আক্কেল মাড়ির দাঁত যেটা আমরা বলছি, এই জেনারেশনে খুব বেশি প্রবলেমেটিক, এটা অনেকের মধ্যেই হচ্ছে। মানে ইভলিউশনারি, বিবর্তনগতভাবে আমাদের মুখের সাইজ ছোট হচ্ছে। আচ্ছা, মানে এটা যত আমাদের জেনারেশন আমরা এগিয়ে গিয়ে যাব, আমাদের এই চোয়ালের সাইজ আস্তে আস্তে ছোট হচ্ছে। আচ্ছা, তো আমাদের মুখের মধ্যে 32 টুথ থাকে, সেগুলো জয়ের মধ্যে থাকে। তো জর সাইজ যদি ছোট হয়, চোয়ালের সাইজ যদি ছোট হয়, তাহলে এই 32টা দাঁত ওই জায়গায় অ্যাকোমোডেট হতে পারছে না। মানে একটা বেঞ্চে বা ট্রেনের সিটে ধরুন 5 জন বসার কথা, 7 জন বসে পড়েছে, তাহলে দুজন তো একটু এদিক ওদিক করে বসবে। তো সেইভাবেই ওই যে দুজন বসতে পারছে না, সেই দুজন আপনার নর্মাল আর্চে না থেকে কেউ গজদাঁত হিসেবে বাইরে চলে যাচ্ছে, বা কেউ একটু পেছনের দিক করে আক্কেল মাড়ির দাঁত হিসেবে কিছুটা বেরোতে পারছে না। আমাদের নেক্সট কিছু জেনারেশন আসবে যাদের ক্ষেত্রে কিন্তু আর এই আক্কেল মাড়ি মানে থার্ড মোলার থাকবে না, যেটা আমরা 32 মানে 32টা দাঁতের কথা বলছি, তারা 28টা দাঁত নিয়েই থাকবে। মানে আমরা একটা ট্রানজিশন জোনের মধ্যে আছি। মানে আমাদের কাছে দাঁতটা আসছে, কিন্তু ওই কিছুটা বেরিয়ে থেকে যাচ্ছে, বা ওই গজ দাঁতের মতো থেকে যাচ্ছে আর কি। তবে এর সাথে গজ দাঁতের সাথে হেরিডিটারি মানে একটা হেরিডিটারি ব্যাপারও আছে। যদি মা বাবা কারো হেড থাকে, তো তোমারও টেন্ডেন্সি থাকবে সেই গজদাঁতটা আসার। মানে ট্রানজিশন ঘটে যাচ্ছে, আমরা জানতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করছি না। কিন্তু চেঞ্জেস কিন্তু সব জায়গায় আসছে, বিবর্তন সব জায়গাতেই আসছে। বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে। প্রেসক্রিপশনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার বন্ধুদের জন্য কোনো একটা ছোট্ট একটা টিপস। যদি আমাদের বয়সী জেনজি জেনারেশন বা ইয়ং জেনারেশন হয়, তাদেরকে বলবো যে ফুড হ্যাবিট তো সমস্যা দিচ্ছে, বেসিক ওরাল হাইজিন মেনটেন করতে হবে, এবং এই অ্যাস্থেটিক মানে দাঁত চকচকে রাখার জন্য এখন কুইক কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন কেমিক্যাল জিনিস পাওয়া যায়, সেগুলো একটু অ্যাভয়েড করা, কারণ সেগুলো পার্মানেন্ট দাঁতের ডিকে করিয়ে দেয়। তো সেগুলো থেকে একটু অ্যাভয়েড রাখা, বেসিক ওরাল হাইজিন মেনটেন করা। আর সবচেয়ে বড় যেটা মানে রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যদি কোনো হ্যাবিট থাকে, স্মোকিং, পান, সুপুরি, ইমিডিয়েট হ্যাবিট বন্ধ করা। কারণ দাঁতে ব্যথা হলে, দাঁতে যন্ত্রণা হলে দাঁত তুলে দিলে শেষ, কিন্তু মুখের মধ্যে যদি একটা ঘা হয়, সেই ঘা থেকে যদি আমরা বায়োপসি করে বুঝতে পারি যে এটা ওরাল ক্যান্সার। আপনারা সবাই দেখবেন সিনেমা হলে যাওয়ার আগে একটা চালাই ভিডিও, হ্যাঁ, মানে চোখে দেখা যায় না, একটা সার্জারির পরে কিভাবে ওরাল ক্যান্সার। তো হ্যাবিট বন্ধ করুন। বাড়ির কারো যদি হ্যাবিট থাকে ওরাল হ্যাবিট, সেটাও বন্ধ করুন। বন্ধুর থাকলে তাকেও বন্ধ করুন। এই স্টেপ আপনারা নিন, কারণ আমাদের জেনারেশন যদি এটা করতে পারে, তাহলে কিন্তু আমরা ওরাল ক্যান্সার, ইন্ডিয়া যে ওরাল ক্যান্সারের ক্যাপিটাল হয়ে যাচ্ছে, সেটা থেকে আমরা আটকাতে পারবো। একদমই তাই। প্রেসক্রিপশনে এরকমভাবেই আপনাদের সামনে তুলে ধরি আমাদের শরীরের যাবতীয় কিছু সমস্যার সমাধানের রাস্তা। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।